আমি পুরো হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি এরপর আর এক্সাম দিব না। আমাদের মামুন ভাইয়ের জিএসটি ভর্তি পরীক্ষায় 195তম পজিশন আসছে। আলহামদুলিল্লাহ, আমরা অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি তোমাকে। কি কি স্ট্র্যাটেজি ছিল তোমার, আর কি কি চ্যালেঞ্জ ছিল আসলে? রেজাল্ট সিস্টেমটা খুব ভালো ছিল। আর বিসমিল্লাহির রহমানির রাহিম। এ পর্যায়ে আমাদের সাথে আছে মুনতাসির আহমেদ মামুন ভাইয়া। আহ, ও হচ্ছে সেকেন্ড টাইম থেকে অসাধারণ ফলাফল অর্জন করতে পেরেছে মহান সৃষ্টিকর্তার রহমতে। মহান আল্লাহর রহমতে অসাধারণ ফলাফল, অসাধারণ কামব্যাক উইথ অ্যাসিভ। তো ওর কলেজ ছিল হচ্ছে এক্স অরপেশন গভর্নমেন্ট কলেজ, তাই তো? তো এই যে তোমার এই গল্পগুলো, তোমাদের মতো যারা আমাদের 16টা ব্রাঞ্চে বিভিন্ন ব্রাঞ্চ থেকে অনেক ভালো করেছে, আমাদের ফার্স্ট হয়েছে সেকেন্ড টাইম থেকে। তো এই গল্পগুলো আমাদের যারা আহ জি, 2025-এ যারা ভালো করতে পারে নাই কোথাও, তাদের কিন্তু দুই তিনটা ফাইট করা লাগে। একটা হচ্ছে ভর্তি পরীক্ষা, মনোবল, ফ্রেন্ডদের অনেক সময় ক্রিটিসাইজের শিকার হওয়া লাগে, অনেক সময় ইগনোর করে, ফ্যামিলি চাপ তো আছে, অনেকগুলা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই ভালো করতে হয়। তো অসাধারণ কামব্যাক আমাদের ভর্তি পরীক্ষায়। আমাদের মামুন ভাইয়ের জিএসটি ভর্তি পরীক্ষায় 195তম পজিশন আসছে। আলহামদুলিল্লাহ, আমরা অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি তোমাকে। তো তুমি নাম পরিচয় একটা দাও, নাম পরিচয়টা সুন্দরভাবে দাও। জি ভাই, ধন্যবাদ। জি ভাই, প্রথমত আসসালামু আলাইকুম। আর আমি আহ, আমার নাম হচ্ছে পুরো নাম হচ্ছে মুনতাসির আহমেদ মামুন। আমার কলেজ হচ্ছে চরফ্যাশন সরকারি কলেজ। তো এরকম একটা প্রত্যন্ত অঞ্চল আর কি। এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমার প্রথম থেকে স্বপ্ন ছিল আর কি, খুব ভালো একটা কিছু করার। এট লাস্ট শেষ পর্যন্ত করতে পারছি। তো আমার কলেজ ছিল চরফ্যাশন সরকারি কলেজ। অনেকে যেটাকে চরফ্যাশন পরিচিত আর কি জ্যাকব টাওয়ারের জন্য, বা বাংলাদেশের মানুষ সবাই চিনে আর কি চরফ্যাশনকে জ্যাকব টাওয়ারের উদ্দেশ্যে আর কি। তো এই হচ্ছে আমার পরিচয় আর কলেজ আমার চট্টগ্রাম সরকারি কলেজ। আচ্ছা। আর আমার তো আমার বাসা হচ্ছে ভোলা লালমোহন। আচ্ছা আচ্ছা, এই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসা, ঢাকায় যে পরিমাণ খরচ, এই গার্ডিয়ানদের চাপ, ফ্রেন্ডদের অনেক সময় পাশে না পাওয়া, তো কি কি এই কি কি চ্যালেঞ্জ ছিল তোমার এই এই প্রতিকূল অবস্থায়? কি কি চ্যালেঞ্জ ছিল ছোট ছোট করে যদি একটু তুমি বলো, যে গার্ডিয়ানদের কেমন প্রেশার ছিল, ফ্রেন্ডদের কেমন তুমি সহযোগিতা পেয়েছো, নাকি কোনো তুমি দলের শিকার হয়েছো কিনা, বা যে না তুমি ভালো করতে পারো না, এটা অনেকেই হয়তো ভালোভাবে নেয়নি। তো ছোট ছোট বিষয়গুলো যদি একটু তুলে ধরো আর কি, যে কি কি স্ট্র্যাটেজি ছিল তোমার, আর কি কি চ্যালেঞ্জ ছিল আসলে। জি ভাই, তো প্রথমত আমি ফার্স্ট ইয়ার থেকে শুরু করি। আমি যেহেতু সেকেন্ড টাইমে একদম শেষ পর্যায়ে চান্স পেয়েছি বলতে গেলে, আমার লাইফের শেষ এক্সাম। আমি পুরো হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি এরপর আর এক্সাম দিব না, কোথাও পড়বো না। পড়াশোনা মনে হয় এখানেই শেষ। এই ভরসা করে লাস্ট এক্সামটা দিয়েছিলাম। তো আমি প্রথম থেকে শুরু করি। প্রথম ছিলাম আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট। তো আমার একাডেমিকে খুব ভালোভাবে সিলেবাস শেষ হয়নি, কোন রকম পরীক্ষাটা দেই। সিলেবাস ঠিক ছিল, বোর্ড অনুযায়ী সিলেবাস ঠিক ছিল, কিন্তু দেখা গেছে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তারা আগে থেকেই কয়েকবার তাদের সিলেবাস শেষ করা থাকে, তারপর কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করা থাকে। তো আমার ওইরকম কিছুই ছিল না, এই জন্য প্রথম থেকে আর কি হতাশাতে ডুবেছিলাম। তো ফার্স্ট ইয়ারে যখন মানে প্রথম ফার্স্ট টাইমে যখন ঢাকাতে আসি, তো তখন আর কি পরিবার থেকে অনেক ইয়ে দিছিল, অনেক আশা ভরসা সবার। আমাদের কলেজ থেকে আর কি ভাই চান্স পাইছে প্রায় প্রথম টাইমে। প্রথম যে কথাটা আমাকে শুনতে হয় যে মেডিকেল কেন তুমি নাও নাই, যখন আমাদের কলেজ থেকে 4-5 জন টানা মেডিকেলে চান্স পেয়ে যায়। 4-5 জন মেডিকেলে চান্স পাওয়ার পর আমাকে শুনতে হয় আর কি যে মেডিকেলে কেন তুমি ইয়ে করা নাই, ডাক্তার হলে তো ভালো হইতো। হ্যাঁ, তো প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো বলে যে ডাক্তারি পেশা টাকা বেশি, এই সে আর কি। তো তখন থেকেই কথা শুরু। এরপরে একটার পর একটা ইঞ্জিনিয়ারিং যাচ্ছে, এমনিতেই কথা শুনতে হয় যে ইয়েতে হয় নাই, মেডিকেলে দিই নাই এক্সাম। এরপরে যখন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো প্রত্যেকটাতে রিজেকশন খাইতেছি। তারপরে আমার মার্কের জন্য বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই, এই জন্য আর কি এই কথা শুরু আর কি এলাকার। আমার বাবা তো অনেক অনেক মানুষের সাথে মোটামুটি চলাফেরা করে। তো আমি চান্স পাইনি, এদিকে এই সবাই কথা শোনাইতো আব্বাকে। তো আব্বা আমার আমাকে এগুলো বলতো। তারপরে আব্বু অনেক সাপোর্ট ছিল, আমার বলতো যে সবাই বলুক আমাকে বলুক, কিন্তু তোমার কোনো এগুলাতে কান দেওয়ার দরকার নেই, তুমি তোমার মতো চালায় যাও, ইনশাল্লাহ একটা হবেই। এখান থেকে সাপোর্ট ছিল। তারপরে ফাইন্যান্সিয়াল এরকম ক্রাইসিসে কখনো পড়তে হয় নাই। আমার আব্বু মোটামুটি আমাকে কষ্ট হলেও চালাই গেছে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা এক্সাম। তারপরে রুয়েটে ভাই আমার প্রিলিটা হয়, রুয়েটে প্রিলিটা হয় কিন্তু রিটেনে আর হয় না।
ওইটা ভাগ্য খারাপ ছিল। এরপরে ফ্রেন্ডরাও অনেকে চান্স পায়, পরিচিত ফ্রেন্ড অনেক ভার্সিটিতে চান্স পায়। তারপরে জিএসটি তে একজন মাওলানা ভাসানী আইসিটি তে পড়তেছে। তো এইসব নিউজ যখন আমার বাবা শুনে তখন আর কি, যতই সাপোর্টিভ হোক ভাই, একটু তো খারাপ লাগবেই যে সবার হয় আমার ছেলেটার হয় না। হ্যাঁ। এটা এটা তো তো আমার আমি আম্মু বুঝি অনেক বুঝি। আমাকে আমার আম্মু জি অনেক বলো, ইয়ে বলো। করতো আমার আম্মু আমাকে নিয়ে অনেক টেনশন করতো যে আমার কোথাও হয় নাই। মানে কি হবে না হবে চিন্তা করতো সবসময়। নামাজে কান্নাকাটি করতো, আল্লাহর কাছে দোয়া করতো। তো সবার দোয়াতে আর কি এ পর্যন্ত আসা। তারপরে সেকেন্ড টাইমে যাওয়া নিয়ে একটা ইয়ে ছিল। শেষ পর্যন্ত ফার্স্ট ইয়ারে সবগুলো এক্সাম শেষ, কোথাও হয় নাই। তো বাবাকে সব জায়গায় থেকেই ফোন দিয়ে বলতে হয়েছে যে আব্বু এখানেও হয় নাই। তো ভাই মিডল ক্লাস ফ্যামিলির যেটা, এই কথাটাই সবচেয়ে কষ্টের, যে পরীক্ষা দিয়ে বের হয়ে বাবাকে বলতে পারলাম না যে এই পরীক্ষাটাও ভালো অনেক দিছি বা কষ্টের, এখানে হবে। অনেক কষ্টের, এটা অনেক এটা কষ্টের। সবচেয়ে বেশি কষ্টের। তো এই হতাশা নিয়ে ফার্স্ট ইয়ার শেষ হয়। তারপরে আব্বু জিজ্ঞেস করে যে আবার কি সেকেন্ড টাইম দিবা? তো আমি বললাম যে দেই সেকেন্ড টাইম, দেখি। আমার কনফিডেন্স আছে নিজের প্রতি, যেহেতু ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, সেকেন্ড টাইম তো আর ইঞ্জিনিয়ারিং নাই, ভার্সিটিতেই দিব। তো সেকেন্ড টাইম দেই আল্লাহর ইয়েতে, আল্লাহর উপর ভরসা করে। তো তারপর সেকেন্ড টাইমে ভর্তি হলাম এই যে আপনাদের এখানে। তারপর সঞ্জয় দাদার একটা ভিডিও আসে, তখন আর গড়িমসি না করে সেকেন্ড টাইমে প্রিপারেশন শুরু করে দিই। ওইখানে এসএস এর ইয়েটা কিনে, এক্সাম হ্যাঁ, বেসটা হ্যাঁ, কিনে অ্যাসিফের তারপর মধ্যে সেকেন্ড টাইম। এরপরে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিলা, যে মোটামুটি আঙ্কেলও সাপোর্ট দিল যে সেকেন্ড টাইম আমরা ফাইনালি আরেকবার চেষ্টা করে দেখবো। তখন তুমি আসিফের মতিঝিলে এসে ভর্তি হলা সেকেন্ড টাইমে। এটা তোমার সঠিক সিদ্ধান্তই ছিল। তো আমরা একটু আমাদের অ্যাসিভের সম্পর্কে তোমার কাছে ছোট ছোট বিষয়গুলো জানতে পারবো। আশা করি তুমি সেটা আমাদেরকে বলবা, যেটা তোমাদের জুনিয়রদের জন্য অনেক বেশি সাপোর্টিং হবে। এবং এই যে আমাদের তোমার এই গল্পের মধ্যে উঠে আসছে যে ইভেন অনেক আঙ্কেল অনেক পরিচিত লোকজনের সাথে চলাফেরা করতো, তোমাকে প্রত্যেকটা ভার্সিটির এই কথা বলতে হয়েছে যে আমার হয়নি, এটা অনেক কষ্টের ছিল, সেটা মেনে নেওয়ার মতো না, অনেক ফ্রেন্ডদের হয়ে যাচ্ছিল। তো সবকিছু মিলে অনেক কষ্ট নিয়েই দ্বিগুণ মনোবল বাড়িয়ে আমাদের মামুন ভাই হচ্ছে যে একটা সিদ্ধান্ত নেয় যে আমি আসিফে সেকেন্ড টাইম শুরু করব। তো এই যে শুরুর এবং শেষ পর্যন্ত আমাদের যে পথ চলা, আমাদের ডেইলি এক্সাম, প্রতি সপ্তাহে একটা করে উইকলি এক্সাম, আর সাথে সাথে আমাদের রেজাল্ট, তুমি হয়তো স্বীকার করবা যে তুমি ক্লাসরুম থেকে বের হওয়ার আগেও অনেক সময় রেজাল্ট তুমি পেয়ে গেছো। সাথে সাথে তারপরে আমাদের জি প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি অধ্যায় ভিত্তিক পরীক্ষা শেষ হয়। তারপরে আমাদের মোটামুটি তোমাদের সাথে একটা কোর্স আমাদের এন্ডিং এর দিকে যায়। তারপরে হঠাৎ করে কিন্তু নাজবুক নাজমুস আমাদের যে পরিচালক নাজমুস সাকি ভাইয়া, ভাইয়া কিন্তু আবার সিদ্ধান্ত নেয় যে তোমাদের জন্য আবার কিন্তু জিএসটি এর জন্য পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো আবার সুযোগ দিবে। তারপরে হচ্ছে চূড়ান্ত মডেল টেস্ট। তো আমাদের আন্তরিকতা এই সার্ভিস যদি তুমি ছোট পরিসরে একটু তুলে ধরো আর কি, তোমার কাছে এই সিদ্ধান্তগুলো কেমন ছিল আসলে, এবং হোম প্র্যাকটিস, জি ভাই। শুধু আমাদেরই ছিল হোম প্র্যাকটিস। আচ্ছা, তো প্রথমত বলতে হয় যে ভর্তি হওয়ার পর আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, তো বায়োলজি কিছুই পড়ি নাই ফার্স্ট ইয়ারে। এই বায়োলজির কারণে আমার ঢাকা ভার্সিটির পরীক্ষাতে স্ট্রাগল করা লাগছে ফার্স্ট টাইমে। তারপরে রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, সেখানে স্ট্রাগল করা লাগছে। আবার জাহাঙ্গীরনগর তো বায়োলজি নেই, তো এগুলোতে স্ট্রাগল করা লাগছে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে সেকেন্ড টাইম যেহেতু রাজশাহী ভার্সিটি জাহাঙ্গীরনগর এগুলোতে দিব, তো বায়োলজি তো একটা ভালো প্রিপারেশন থাকা দরকার। তো আমি বায়োলজিটা আমার যে বই ছিল মেইন বইতেই পড়তাম, আর বিভিন্ন শিক্ষিত অনলাইন থেকে টুকটাক জোগাড় করে পড়তাম। তো এই ডেইলি এক্সাম গুলা, এটা খুব ভালোভাবে শেষ করার একটা ওয়ে ছিল ভাই। এটা লং টার্ম ইয়ে ছিল তো। সেকেন্ড টাইম শুরু হয়েছে গত বছরের জুলাই আগস্টে। তুই পরবর্তীতে সেকেন্ড টাইমের পরীক্ষা হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির পরে হয়েছে অনেকগুলা। তো এই লং টাইম হওয়াতে খুব সুন্দরভাবে সিলেবাসটা সাজানো ছিল, খুব কম কম পড়া ছিল। এই কম কম পড়াগুলো কি দৈনিক এটা দৈনিক শেষ করতে পারতাম, বা উইকলিতে ভালো একটা র্যাঙ্ক করতে পারতাম, বা ডেইলি গুলো খুব ভালোভাবে দিতে পারতাম আর কি। এই মানে গ্যাপ থাকাতে বেশি সুবিধা হয়েছে। লং টার্ম একটা ইয়ে ছিল। মানে ভালোভাবে বাণিজ্য শেষ করতে পারছি, ম্যাথটা শেষ করতে পারছি, ফিজিক্সটা এগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে শেষ করতে পারছি। আমার যেহেতু ফার্স্ট টাইমের ইয়েগুলো ছিল, ক্লাসগুলো ছিল, ওইখান থেকে করতাম বা শিট করতাম বা মেইন বই করতাম, করে করে আর কি এক্সাম গুলো দিতাম। তো মার্কও খুব ভালো হতো। তো সেখান থেকে আর কি আরো মনে হয়েছে যে না, সেকেন্ড টাইম আশা করা যায় এটা ভালো কিছু করা যাবে, এই আর কি। তারপরে এই যে লাস্টের দিকে আমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল পুনরায় আবার এই যে সুযোগটা দেয়, এই সিদ্ধান্তটা তোমার কাছে কেমন লেগেছে? আমাদের যে পরিচালক নাজমুল সাকিব ভাইয়া না যে ভাই, ঘোষণা। এটা অবশ্য ভালো। জি ভাই, প্রথমত জিএসটির 5টা এক্সাম দেওয়ার কথা ছিল। জিএসটির 5টা এক্সাম দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে
রুটিনটা মডিফাই করে ওইখানে পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল অ্যাড করে দিছে। এটা এটা খুব ভালো হয়েছে লাস্টে। এটা এটা খুব সময় উপযোগী ভালো সিদ্ধান্ত ছিল, এরপর স্টুডেন্ট আমাদের প্রতিটা এক্সাম হোম ফ্রেন্ডলি প্র্যাকটিস ছিল এই হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্তটা। মামুন ভাই, আমাদের প্রতিটা এক্সাম আবার আমরা তোমাদেরকে এক্সট্রা একটা হোম প্র্যাকটিস দিয়েছি। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের এক্সট্রা সার্ভিস ছিল। তো তুমি যদি এই জি এই জি। তোমাদের মেরিট লিস্ট, তারপরে আমাদের ওয়েব অ্যাপে তোমার রেজাল্ট গুলো দেখতে পারতা, এগুলো নিয়ে যদি তুমি একটু সংক্ষেপে কিছু বলো। তোমার না এই যে ভাই, তোমার মেরিট লিস্ট তুমি ওটা ঘরে বসে যথেষ্ট দেখতে। ভালো ছিল। আহ জি জি। আহ প্রথমত আমি এসি সম্পর্কে জানি, কিন্তু আমার কলেজ আমার বন্ধুরা তখন পড়তো, তখন আমার ওরকম ভাবে পড়া হয়নি। আমি বন্ধুদের থেকে আর কি দেখতাম যে ওরা এসএসসি ক্লাস করে, আমি সব ভাইদেরকে চিনি। অপু ভাই, আমার সবচেয়ে ভালো লাগে অপু ভাইকে, ফিজিক্সের অপু ভাই, সাকিব ভাই, তারপরে হচ্ছে অপার ভাই, তারপর পরবর্তীতে মাসুর ভাই যোগ দেয়, হিমেল ভাই, হ্যাঁ, আর ওই যে মোত্তাসিম পাহলভী ভাই, আমি সবাইকে মোটামুটি কম বেশি চিনি, এবং সবার ইউটিউবের ক্লাস আমার করা, ওরকম পেইড ক্লাস যদিও করা হয়নি। আহ তো বলতে গেলে রেজাল্ট সিস্টেমটা খুব ভালো ছিল। দিয়ে দিলে রেজাল্ট সাথে সাথে চলে আসতো আর কি ওয়েমারে। তো অনেক টাইম ওয়েস্ট করা লাগতো না অতটা, বা রেজাল্ট দেখার জন্য। তো আমি কি করতাম, বাসে যেতাম, তো রেজাল্টটা যখন চলে আসতো ওই রেজাল্ট যে কোনগুলা হয়েছে কোনগুলা হয়নি, এরকম ছিল আচ্ছা আর কি ব্যাপারটা। রেজাল্ট আচ্ছা সিস্টেম আচ্ছা খুব তাড়াতাড়ি ছিল। আচ্ছা। আমরা অনেক গল্প শুনলাম, মামুন ভাইয়ের এই স্ট্রাগলের গল্প শুনলাম। এগেইন অভিনন্দন তোমাকে। তো তোমাকে তোমার এই যে দীর্ঘ প্রায় 1.5 বছরের যে যুদ্ধ ফাইনালি ধরা দিল আমাদের স্বপ্ন, এবং এই এই তোমাদের গার্ডিয়ানদের মনে যে একটা স্বস্তি ফিরে আসছে, এখানে আমরা আছি পরিবারও কিন্তু তোমার সাথে গর্বিত। তো তোমার এই তুমি যদি আর একটা কথায় এক কথায় যদি তোমার জুনিয়রদেরকে একটু সাহসটা দিয়ে দাও, যে অনেকেই কিন্তু কোর্স করতে সাহস পাচ্ছে না, যে তারা কি করবে না করবে, তারা আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, ভালো ফল করতে পারবে কিনা, যদি একটু এক কথায় একটু যদি তুমি তাদেরকে একটু মনোবলটা বাড়িয়ে দাও। তোমার লাইটটা কমে গেছে মনে হয় মামুন ভাই, তোমার লাইটটা একটু বাড়ায় দাও। তোমার লাইটটা একটু মনে হচ্ছে কমে গেছে মোবাইলের, তোমার আলোটা একটু কমে গেছে মামুন ভাইয়া। জি ভাই, দেখতেছি ভাই। চলে গেছে তো, লাইট চলে গেছে আর কি, আমার আচ্ছা এখন কারেন্ট বোঝা চলে যাচ্ছে গেছে। তুমি তোমার। তো ভাই আচ্ছা, যদি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তুমি যে জুনিয়রদেরকে আর একটু মনোবলটা বাড়ায় দাও, শেষ ফিনিশিং এ চলে আসছি আমরা। ওদেরকে যদি ওদেরও কিন্তু মনোবল ভাঙা, পুরা ভাঙা একদিন, ওরা পারবে কিনা, অনেকে হেজিটেশন ভুগতেছে। তো আমাদের কোর্স শুরু হবে এই 20 জুন থেকে শুরু হবে সেকেন্ড টাইম, আর মেডিকেল শুরু হবে আগামী মাস থেকে, ঈদের পরে। তো ওরাও কিন্তু অনেকে মানে একদম ডিসিশন নিতে পারতেছে না, খুবই ওরা একটু মনোবল হীন ভেঙে গেছে ওদের। তুমি যদি এক কথায় একটু ওদেরকে মনোবলটা বাড়ায় দাও বড় ভাই বুঝতে হিসেবে আর পারছি। কি। ওইরকম একটা পরিস্থিতিতে ভাই আমিও ছিলাম। তো তখন ঢাকা শহরে যেহেতু ছিলাম, তখন কোন রকম টুকটাক টিউশন ম্যানেজ করে নিজের খরচটা চালায় নিতাম আর কি। তো যারা সেকেন্ড টাইম দিবে, এটা ভাই লজ্জার কিছু না অবশ্যই। সেকেন্ড টাইম দিতে একটা চান্স, আর পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু অনেকবার পরীক্ষা দেওয়া যায়। তো একবার পারি নাই তার মানে এই না যে আমার ভিতরে এটা ক্র্যাক করার পটেনশিয়ালিটি নাই, অবশ্যই আছে। আমি সেকেন্ড টাইম দিব, সমস্যা কি ভাই আমার? কি বলে, খালি ভিতরে নিজের ভিতরে সৎ সাহস রাখতে হবে যে আমি ইনশাআল্লাহ পরিশ্রম করতে পারবো। ফার্স্ট টাইম আমার কি কি ঘাটতি ছিল এগুলো অবশ্যই দেখতে হবে। এগুলো দেখার পরে নিজে একটা শখ নিয়ে শুরু করতে হবে আর কি। পরিশ্রম করার মানসিকতা ভাই থাকতে হবে, পরিশ্রম করার সেকেন্ড টাইমে সেগুলো মোটেও করা যাবে না। আর আরেকটা সমস্যা আমি নিজেও পড়ছি, যে ফোন অ্যাডিকশন, এটা তো মোটেও করা মানে এটাতে পারা যাবে না। ফোনের দিক থেকে, এই অ্যাডিকশন থেকে খুব মানে সেফ থাকতে হবে। আর হচ্ছে এটা মানতে হবে যে আল্লাহ তাআলা যে জায়গায় রিজিক আমার রাখছে ওই জায়গায় ইনশাল্লাহ হবেই, ওইটা কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহর উপরে এই বিশ্বাসটা রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই বিশ্বাসটা রেখে তারপরে সৎভাবে পরিশ্রম করে যেতে হবে, যে আমি একটা শেষ দেখে ছাড়বো। আমার পরিবেশের মানুষ, ইভেন ভাই আমি একটা গল্প শুনছি এরকম, যে একটা ছেলেকে তার ফ্রেন্ডরা, আমাকে তো অতটা হয় নাই যদি হয়েছে। আমি হচ্ছে যখন ঢাকা কলেজে চান্স পেয়েছি, আপনাকে এর আগে আমি বলছি ঢাকা কলেজে চান্স পেয়েছি, ওটাতে আমি ভর্তি হয়নি ফ্রেন্ডদের কটু কথা শুনবো এই জন্য, যে এত তো ভালো স্টুডেন্ট ছিলি, শেষ পর্যন্ত ঢাকা কলেজে ভর্তি হইলি, এই জন্য ভর্তি হয় নাই। কিন্তু শেষমেশ এখানে ভর্তি হইনি, এই জন্য পোলাপান আমাকে অনেক মানে ক্রিটিসাইজ করছে। আমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব ছিল এরকম। তো অনেক পোলাপান দেখা গেছে এরকম ক্রিটিসাইজের শিকার হয়। তো একটা ছেলে কি করছে, ওর এই যত স্ক্রিনশট আছে, ওই ফেসবুকে অনেক জায়গা থেকে পোলাপান পচাইছে, বিভিন্ন জায়গায় ট্রল করছে, ওগুলো লিটারেলি স্ক্রিনশট মেরে ওর টেবিলের সামনে টানায় রাখছে। আমি এরকম একটা ভিডিওতে শুনছিলাম। তো আমি নিজেও ভাই একটা কাগজে লিখে রাখতাম কে কি বলছে, কোথা থেকে কি হয়েছে, আমার আমার মনের কথাগুলো আর কি লিখে রাখতাম, আমার দুঃখ কষ্ট গুলো লিখে ওটাকে মানি ব্যাগে নিয়ে ঘুরতাম ভাই। এই অ্যাচিভ গেলেও সাথে করে নিয়ে যেতাম এটাকে আমি।
একবার একবার দেখতাম, যখনই মানিব্যাগটা খুলতাম তখনই এটা চোখে পড়তো, তার নিজের ভিতরে একটা স্পিড কাজ করতো যে না আমাকে এবার ক্র্যাক করতেই হবে। তো ভাই এটাকে আমি পরে যখন যেদিন আমি আগে থেকে টার্গেট ছিল যে আমি পারবো না কেন, আমাকে পারতেই হবে। আমি ওই লেখাটা মানিব্যাগের ভিতরে রেখে দিতাম, যখনই চোখ পড়তো তখনই নিজের ভিতরে একটা মানে স্পৃহা কাজ করতো, এবং পরবর্তীতে টার্গেট রাখছি যে যেদিন চান্স পাই রেজাল্টের দিন ইনশাল্লাহ আমি এই কাগজটাকে ছিঁড়বো, এই ছিঁড়ে এটাকে ভিডিও করবো। তো ভাই পরবর্তীতে এটাকে রেজাল্টের দিন ছিঁড়ছি। এটা আসলে রেজাল্টের প্রথম দিন, রেজাল্ট দেওয়ার পরে যে এই মুহূর্তটা, আমি মনে করি এই মুহূর্তটার জন্য মানে পরিশ্রমটা করা উচিত। মানে ছোট ভাইদেরকে বলবো যে চোখ বন্ধ করে তুমি একবার মানে জাস্ট ইমাজিন করো যে তুমি ফোন দিছো তোমার আব্বা আম্মাকে, ফোন দিয়ে বলতেছো মানে লিটারেলি তুমি কান্না করে দিছো তোমার আব্বা আম্মার সামনে যে আব্বু আমি চান্স পেয়েছি এট লাস্ট, আমার পাবলিক একটা সিট হয়েছে। ওই দিনটা কল্পনা করে হইলেও পরিশ্রম করতে হবে ভাই। পরিশ্রম ছাড়া কিছুই হবে না। আর একটা সঠিক ওয়েতে আগাইতে হবে, আর সেই ওয়ের জন্য একটা কোচিং সেন্টার হইলে ভালো হয় আর কি, গাইডলাইন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আর নিজে পরিশ্রম করতে হবে। এই ভাই জুনিয়রদের উদ্দেশ্যে এই কথা। সৎ সাহস রাখতে হবে, আল্লাহ যেখানে চায় সেখানেই হবে। এটা মানতে হবে, না হইলে ভেঙে পড়া যাবে না অবশ্যই। তোমার যদি না হয় তাহলে তুমি বুঝতে হবে যে এখানে আল্লাহ তোমার রিজিক রাখে নাই, হয়তো বা কোথাও ভালো রাখছে। এটা ভাই আমার ভিতরেও কাজ করতো, আমি যখন চান্স পাইতাম না, আরে আমার খুব স্বপ্ন ছিল আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু সেখানে ভাই একটা ভুল করছি আমি। সেখানে আমার হয়ে যাইতো হয়তো বা, কিন্তু আল্লাহ ওই যে রিজিক রাখে নাই, ওইখানে আমি ম্যাথ প্লাস অবশ্যই। বায়োলজি দেখাইছি তো ওইটা দাগাইনি, আমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছি, এটা দাগাইনি। তো তারপরে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে আমার ফ্রেন্ড ছিল আমার সাথে, তো আমি বসে পড়ছি রাস্তার উপরে একদম ডিরেক্ট, ঢাকা ভার্সিটিতে সিট পড়ছে ওখানে, রাস্তার উপরে একদম বসে গেছি, পোলাপান সব হাঁ করে তাকায় আছে। পরীক্ষা ভালো দিছি কিন্তু এখন তো রেজাল্টই আসবে না। তো পরে একটা কথা রিয়েলাইজ করলাম যে যদি ভাগ্যে না থাকে আমি যতই চেষ্টা করি যতই পরিশ্রম করি ওইটা আসলে কোনো মানে রেজাল্ট আসবে না। তো জি এটাই, জি জি ভাগ্যে থাকলে ইনশাল্লাহ পরিশ্রম করতে হবে, ছোট ভাইদের উদ্দেশ্যে এটাই জি কথা। জি জি আসলে কি মন ভাই যে আমার মানে সৃষ্টি আল্লাহ মহান, আর আল্লাহ মহান আল্লাহ পাক যা বান্দার জন্য মঙ্গল রাখছে, যে তোমার জি এখানে যে মঙ্গল ছিল এই যে এটাই কিন্তু এই জন্য ওখানে হয় নাই। যেমন আমরা দেখেছি যে গত বছরে যখন ফার্স্ট ছিল রোহান ভাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে, সে ফার্স্ট টাইমে ভালো করতে পারে নাই। সে যখন তার স্টোরি শেয়ার করতেছিল সে অনেক জোরে জোরে শাউটিং করে কান্না করছে লাইভে। তাকে তো কি পরিমাণ জি। স্ট্রাগল করতে হয়েছে, ফ্যামিলি, বন্ধু বন্ধু বান্ধব। তো এইটাই আসলে, তো তোমার এই গল্পটা আজকে জুনিয়রদের জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড হবে সবাই। তো তোমার জন্য অনেক অনেক দোয়া। আর তুমি ঢাকায় আসলে অবশ্যই আর আমাদের সাথে আরেকটা মিট কথা করবে। ভাই, আমি একটা একটা শর্ট ভিডিওতে দেখছিলাম কোথাও হয়তো বা, একটা ভাই বলতেছিল যে তোমার স্বপ্নটা আসলে কখনো ছোট করবা না, তুমি হয়তো বা জি জি কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে, এবং উনি এটাই উল্লেখ করে বলছে যে তুমি হয়তো বা থাকতে পারো ভোলার কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে। এটা আমার সাথে মিলে গেছে যে তুমি থাকতে পারো ভোলার কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু স্বপ্নটাকে কখনো ছোট করবা না। তোমার স্বপ্নটা থাকবে আকাশচুম্বী। একটা ঢাকার ছেলে খুব ভালো একটা পরিবেশে বড় হয়েছে, সে যেরকম স্বপ্ন দেখার অধিকার রাখে, তুমি অবশ্যই স্বপ্ন দেখবা, তুমি কেন দেখবা না, তুমি তার থেকে কিসের কম। এখন অনলাইনে সবকিছু, এই যে আমাদের এক্সাম সেন্টার এসি আছে, সবকিছু অনলাইনে, অনলাইনে সবকিছু করা যায়, তাহলে তুমি তাদের থেকে পিছিয়ে পড়বে কেন? তুমিও তাদের মতো সব সমান স্বপ্ন দেখবে, পরিশ্রম করতে হবে নিজেকে আর কি, এটুকুই। জি 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 তো অনেক অনেক অভিনন্দন মামুন ভাই, এগেইন তুমি এগিয়ে যাও। মহান আল্লাহ তোমার সাথে ছিল, তোমার এই কষ্ট, গার্ডিয়ানদের দোয়া, এবং এই তোমার এই গল্পটা, তোমার অ্যাডমিশন জার্নি সেকেন্ড টাইম থেকেও যে এরকম ঘুরে দাঁড়ানো যায়, এটা অবভিয়াসলি সবার কাছে অনেক ইন্সপায়ার্ড হবে, সবাই ইন্সপায়ার্ড হবে শুনে। এবং সবাই প্রত্যেকে যারা আরেকটু মনোবল ভেঙে অ্যাড বসে করি আমি। আছে, জি ভাই, তারাও এই সেকেন্ড আমি টাইম শুরু আরেকটু করার অ্যাড জন্য করতে চাই, সেটা আহ, হচ্ছে জি ভাই, জি বলো। মানে ছোট 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 সেটাও যে যে আমি আগে থেকে ভাবতাম যে যে ওই যে রেজাল্টের দিন রেজাল্ট বললে বাবা আমাকে কান্না করে দেওয়ার যে ব্যাপারটা, এটা আমি ভাবতাম শুয়ে শুয়ে, পড়া শেষ করে রাত্রেবেলা শুয়ে বালিশে মাথা লাগিয়ে তারপর ভাবতাম যে আমি যদি চান্স পাই, আমার আব্বুকে যদি কল করি, আম্মুকে যদি কল করি বলি, তখনও তো মনে হয় আমার কান্না চলে আসবে চোখ দিয়ে। এটা আনন্দের উৎস, তখন আনন্দের উৎস চলে আসবে। আমার এই দিনটার জন্য চান্স জি পেতে জি হবে। তো যেদিন আমি রেজাল্টটা দিল, আমি শুয়েছিলাম, আমার বড় ভাই বললো রেজাল্টটা চেক দে আগে। তো আমার বন্ধু বলছে যে রেজাল্ট দিছে, আমার রেজাল্টটা দেখ। তো আমি রেজাল্টটার দিকে তাকিয়ে জাস্ট চোখ ছানা বড়া হয়ে গেল। তখন আমি ভাবলাম, আমি ভাবছি হয়তো বা 60-এর আশেপাশে মার্ক পাবো, কিন্তু পজিশন থাকতে পারে হয়তো বা 500 থেকে 1000-এর ভিতরে, যেহেতু গত গত বছর এরকম ছিল। তো 195তম দেখে আমার তো, আমার ভিতরে যে কি কাজ করতেছিল, আমি ফোন দিয়ে আব্বুকে মানে বলছি, আব্বু মানে সাথে সাথে কান্না করে দিছে, আমিও কান্না করে দিছি। আমি পুরা পুরো ইমোশনাল হয়ে গেছে আর কি। পরে আম্মুকে ফোন দিছি, আম্মু কান্না করে দিছে, ভাইয়াকে ফোন দিছি, ভাইও কান্না করে দিছে। মানে অনেক দীর্ঘ প্রতীক্ষার একটা ফল পেলে যেরকম হয় আর কি।
মানে সবাইকে বলতাম যে ভাইয়া ফোন দিছে, ভাইয়ারা ফোন দিলে বলতাম ভাইয়া হয় নাই, আম্মুকে ফোন দিলে হয় নাই, আব্বুকে ফোন দিলে হয় নাই। 10-15টা পরীক্ষা দেওয়ার পর হঠাৎ যখন শুনছে যে হয়েছে, হ্যাঁ তাও খুব ভালো একটা পজিশনে, তখন কিরকম ফিলিং হয় ভাই সেটা তো বুঝিনি আপনি। অসাধারণ, অসাধারণ। তোমার জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করে। ঢাকায় আসলে অবশ্যই মিট হবে। এবং জি আজকের ভাই। এই গল্প অবভিয়াসলি সেকেন্ড টাইম যারা বন্ধুরা আছে, ভাই বোনেরা, তাদের জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।